এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চোখ খোলো সুন্দরী। নৈরিতা চোখ খুলল না। আফতাবও আর জোর করল না তার চোখ খোলা নিয়ে। খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখতে শুরু করলো নৈরিতার রূপ। সুন্দর লাগছে মেয়েটাকে। অবশ্য এই মেয়েটার সব রূপই মুগ্ধ করে আফতাবের চোখ জোড়া, হোক সে সাদামাটা রূপ অথবা মেকআপ করা রূপ। মৃদু হাসল আফতাব। নিজের শুকনো ওষ্ঠজোড়া একটু এগিয়ে নিয়ে গেল নৈরিতার কম্পমান ওষ্ঠদ্বয়ের নিকট। ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার এই ওষ্ঠে নিজের ওষ্ঠজোড়া মেলাতে মরিয়া হয়ে উঠেছে আমার হৃদয়। শুষে নিতে ইচ্ছে করছে তোমার ওষ্ঠের সবটুকু রূপরস। কথাটা নৈরিতার কর্ণকুহরে পৌঁছাতেই তড়িৎ বেগে চোখ খুলল নৈরিতা। নিজেকে সরিয়ে নিতে চাইল আফতাবের থেকে দূরে, কিন্তু পারল না। আফতাব আরও নিকটে এলো নৈরিতার, ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, কিন্তু যে হারে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেছ, ওই ঠোঁটে চুমু খেলে নির্ঘাত আমার পেট খারাপ হবে। কৃপা করে ঠোঁট দুটো পরিষ্কার করে আমাকে একটা চুমু খাওয়ার সুযোগ করে দাও বউ। আফতাবের করুণ কণ্ঠে নৈরিতার হাসি পেল ভীষণ। লজ্জা ভয় কেটে যেন একটু স্বাভাবিক হলো সে। আসলে যতই লজ্জা বা ভয় থাকুক না কেন, হাসি পেলে কি আর তা ভেতরে আটকে রাখা যায় নাকি? ফিক করে হেসে দিল নৈরিতা, বলল, না, আমার ঠোঁট এভাবেই থাকবে, পরিষ্কার করব না এই ঠোঁট। আফতাব অসহায় দৃষ্টিতে তাকালো নৈরিতার পানে, কাতর কণ্ঠে বলল, এত নিষ্ঠুর হইও না বউ। এই বাসরাতের অপেক্ষায় না ঘুমাতে ঘুমাতে আমার চোখের নিচে কালি জমে গেছে দেখেছ? অথচ তুমি কিনা এখন সামান্য ঠোঁট দুটো পরিষ্কার করে একটা চুমু খেতে দিতে সাহায্য করবে না? নৈরিতা ভেংচি কাটল, বলল, না, সাহায্য করব না। তবে কিন্তু আমি তোমার ওই লিপস্টিক যুক্ত ঠোঁটে চুমু খাবো। পেট খারাপ হবে আপনার। আফতাব হাত বাড়িয়ে হাত রাখল নৈরিতার নরম কোমরে, হালকা করে সেখানে চেপে ধরে বলল, হোক, সামান্য পেট খারাপের ভয় কি আমি বউয়ের ঠোঁটে চুমু খাবো না? অসম্ভব। কথাটা শেষ করেই হুট করেই আফতাব ছোট করে একটা চুমু খেলো নৈরিতার ঠোঁটে। হকচকিয়ে উঠল নৈরিতা, বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, চকিত কণ্ঠে বলল, এটা কি করলেন আপনি? আফতাব ভাবলেশহীন নির্বিকার ভঙ্গিতেই বলল, চুমু খেয়েছি। কেন খেয়েছেন? আমার একমাত্র বিয়ে করা বউয়ের ঠোঁটে আমি চুমু খেয়েছি, সেই কৈফিয়ত অবশ্যই আমি তোমাকে দেব না। বিয়ে করা বউ শব্দটা কানে পৌঁছাতেই যেন সর্বাঙ্গ ঝংকার তুলল নৈরিতার। হ্যাঁ, সে এখন বউ, আফতাবের বিয়ে করা বউ, আর আফতাব তার স্বামী। হৃদস্পন্দন বাড়ল নৈরিতার। আফতাবের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠল মেয়েটা। আফতাব বুঝল সে কথা, মৃদু হাসল সে, ছেড়ে দিল মেয়েটাকে। অতঃপর হুট করেই বলে উঠল, শাড়ি খোলো। নৈরিতা চমকালো, ভরকালো, থমকে গেল যেন। সে জানতো এই পুরুষ নির্লজ্জ বাসর ঘরে এসেই হয়তো স্বামীর অধিকার ফলাতে শুরু করবে, কিন্তু তাই বলে এভাবে বউকে শাড়ি খোলার আদেশ দিবে? নৈরিতার এমন ভরকানো দৃষ্টি দেখে কিছুটা অপ্রস্তুত হলো আফতাব। বুঝলো তাড়াহুড়োতে সে ভুল কথা বলেছে, তবুও নিজের ভুল ঢাকতে বেশ স্বাভাবিকভাবেই বলল, আই হেট ইয়োর মাইন্ড বউ। বাসর ঘরে আসতে না আসতেই সব কথার নোংরা মিনিং বের করতে শুরু করে দিয়েছ। শাড়ি খোলো বলতে আমি তো জাস্ট তোমাকে শাড়ি পাল্টাতে বলেছি। নিশ্চয়ই শাড়ি পরে এতক্ষণ থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো না? আফতাবের সামনে থেকে উঠে যাওয়ার সুযোগ পেয়ে আর হাতছাড়া করতে চাইল না নৈরিতা। হোক সে শাড়ি পরিবর্তন করার জন্য অল্প সময়, অন্তত এই অল্প সময় তো সে এই নির্লজ্জ লোকের দৃষ্টিসীমার বাইরে থাকতে পারবে। নৈরিতা দ্রুত উঠে দাঁড়ালো। ওয়ারড্রপ থেকে গোলাপি রঙা একটা 3 পিস নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা ধরল সে। আফতাব পিছু ডাকলো, বলল, ওজু করে এসো।
আমাদের নতুন জীবনের শুরুটা আমি সৃষ্টিকর্তার নামেই করতে চাইছি। নৈরিতা ভালো লাগলো কথাটা, তাই সে আর না বোধক প্রতি উত্তর করল না কোনো। যাক, অন্তত এইটুকু সুবুদ্ধি তো আছে এই লোকটার মাথায়, নয়তো মগজ তো শুধু তাকে লজ্জার ফেলার বুদ্ধিতে ভরপুর। বেশ খানিকক্ষণ সময় নিয়ে শাড়ি বদলে ফ্রেশ হয়ে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নৈরিতা। আফতাব ততক্ষণে নিজের পাঞ্জাবি বদলে নিয়েছে রুমেই। ওয়াশরুমের দরজা খুলে নৈরিতাকে বেরুতে দেখেই সেদিকে তাকালো আফতাব। দৃষ্টিজোড়া যেন থমকে গেল তার। কি ভীষণ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। মুখের ওপর ফোঁটা ফোঁটা পানি বিদ্যমান এখনো, হয়তো সদ্য মুখশ্রীতে পানির ঝাপটা দিয়েছে। গোলাপি রংটাও মেয়েটার শরীরে মানিয়েছে বেশ। আফতাবের এই মুহূর্তে নৈরিতাকে সরোবরের সদ্য ফোটা পদ্মের চেয়ে কম মনে হচ্ছে না। কেমন ঘোর লেগে যাচ্ছে আফতাবের, নেশাক্ত হয়ে উঠছে তার দৃষ্টি। কেমন নেশাক্তভাবেই পা চালালো আফতাব। ধীর পায়ে সে এগিয়ে যেতে লাগলো নৈরিতার পানে। নৈরিতা খেয়াল করলো আফতাবের আগমন। মেয়েটা পিছিয়ে গেল কিছুটা, তবুও আফতাব থামল না। এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো নৈরিতার নিকটে। নৈরিতাও একটু একটু করে পিছিয়ে যেতে লাগলো। পিছিয়ে যেতে যেতে হঠাৎ দেয়ালে পিঠ ঠেকে গেল মেয়েটার। মৃদু হাসলো আফতাব। এগিয়ে গিয়ে দাঁড়ালো নৈরিতার সন্নিকটে। চমকালো মেয়েটা, ঢোক গিলে বলতে চাইল কিছু একটা, কিন্তু পারল না। তার আগেই আফতাব ভ্রু কুঁচকালো। অদ্ভুত এক প্রশ্ন করে বসলো হুট করেই। তুমি মরো নাই? আফতাবের এমন প্রশ্নে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল নৈরিতা। এ কেমন প্রশ্ন? আর সে মরতে যাবে কেন? লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি আবার? নৈরিতা আফতাবের প্রশ্নের মানে বুঝতে পারল না। ভ্রু কুঁচকে সে শুধালো, মানে? সেই যে ওয়াশরুমে ঢুকেছো, তারপর তো আর সেখান থেকে তো বের হওয়ার নাম নিচ্ছিলে না কোনো। ভেবেছিলাম বাসরের ভয়ে ওয়াশরুমেই মরে ভূত হয়ে গেছো তুমি। তা এতক্ষণ কি করছিলে ওয়াশরুমে? গন্ধ নিচ্ছিলে নাকি ওয়াশরুমের? আফতাবের কথায় নাক মুখ কুঁচকে ফেলল নৈরিতা। নাক ছিটকে বলল, ইয়া, কি সব বলছেন? মুখ বাঁকালো আফতাব। বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি যত সব অকাজ করে বেড়াতে পারবে। এমনকি ওয়াশরুমে ঢুকে ঘন্টার পর ঘন্টা ওই ওয়াশরুমের ঘৃণিত গন্ধ নিতে পারবে, তাতে দোষ নেই কোনো, শুধু আমি বললেই দোষ। নৈরিতা ফুঁসে উঠল। আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আপনি? কথাটা সম্পূর্ণ করার আর সুযোগ পেল না নৈরিতা। তার আগেই তাকে উপেক্ষা করে শেষ বাজাতে বাজাতে ওয়াশরুমে ঢুকে পড়ল আফতাব। নৈরিতা ফুঁসে উঠল যেন আরও। কটমট করে বলল, আপনাকে তো আমি দেখে নিব, অসভ্য নির্লজ্জ ঠোঁটকাটা পুরুষ। মিনিট পর অজু সেরে ওয়াশরুম থেকে বের হয়ে এলো আফতাব। নৈরিতা ততক্ষণে দুটো জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়েছে তার ওপর। আফতাবও আর দেরি করল না। দ্রুত হাত মুখটা মুছে টুপি নিয়ে দাঁড়িয়ে পড়ল নৈরিতার পাশে। নামাজ পড়ল দুজন। প্রায় একসাথেই শেষ হলো তাদের দুজনের নামাজ। নৈরিতা জায়নামাজ দুটো সুন্দরভাবে গুছিয়ে বিছানায় বসল। আফতাব কোথা থেকে এসে ধপ করে শুয়ে পড়ল নৈরিতার কোলে। হকচকিয়ে উঠল নৈরিতা। আকস্মিক আফতাবের স্পর্শে কেঁপে উঠল মেয়েটা। বিদ্যুৎ খেলে গেল যেন সর্বাঙ্গে। নিজের কোল থেকে সরিয়ে দিতে চাইল সে আফতাবকে। কম্পিত কণ্ঠে বলল, সরুন এখান থেকে। আফতাব সরল না, বরং আর একটু ঘনিষ্ঠ হলো নৈরিতার সাথে। নিজের ডান হাতটা বাড়িয়ে এসে ধরল নৈরিতার এক হাত। অতঃপর সে হাত টেনে এনে রাখল নিজের মাথায়। করুণ কণ্ঠে বলল, বাসরের চিন্তায় চিন্তায় মাথাটা ধরেছে খুব, একটু টিপে দাও তো। নৈরিতা হাত সরিয়ে নিল আফতাবের মাথা থেকে। বলল, পারবো না আমি। এত অবাধ্য কেন তুমি? স্বামীর কথার অবাধ্য হতে হয় না, জানো না তুমি? আমি অবাধ্য হব? কি করবেন আপনি? নৈরিতার কাটকাট কণ্ঠের জবাবে হুট করেই উঠে বসল আফতাব। নৈরিতার পানে তাকিয়ে দুষ্টু হাসি হেসে বলল, তাহলে সত্যি সত্যি বাসর করব এবার। আমার বউ, তার দায়িত্বকে অবজ্ঞা করতে পারলেও আমি তো পারি না, তাই না? বাসর রাতে অবশ্যই আমার বউয়ের প্রতি একটা দায়িত্ব আছে। হাজার হলেও আমি একজন দায়িত্বশীল এমপি।
সেখানে নিজের বউয়ের প্রতি বাসর রাতের দায়িত্ব কর্তব্যগুলো এভাবে কিভাবে ফেলে রাখি বলো? নৈরিতা চমকালো, ভীত হলো কিছুটা। বাসর রাতে কোনো দায়িত্বের কথা বলছে এই লোক? এই নির্লজ্জ লোকের দ্বারা অসম্ভব তো কিছুই নয়। এরপর যদি সত্যি সত্যি কিছু করে, না, তার থেকে মাথা টিপে দেয়াই ভালো। নৈরিতাকে চুপ থাকতে দেখে তার আর একটু গা ঘেঁষে বসল আফতাব। বলল, তাহলে চলো বাসরটা সেরেই ফেলি, শুভ কাজে দেরি করতে নেই যে বউ। কথাটা শেষ করেই নৈরিতার দিকে হাত বাড়ালো আফতাব। আতকে উঠল মেয়েটা, আমতা আমতা করে বলল, না না না, আমি আপনার মাথায় টিপে দিচ্ছি, আসুন শুয়ে পড়ুন। মুচকি হাসল আফতাব। এই লঙ্কাবতীকে কাবু করার মন্ত্র শিখে গেছে সে। আফতাব আবারও শুয়ে পড়ল নৈরিতার কোলে। নৈরিতা আলতো হাতে চুল টেনে দিতে শুরু করলো আফতাবের। আফতাবও উপভোগ করতে শুরু করলো তার নববধূর স্পর্শ। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নিল সে। রাত বেড়েছে অনেকটা, চারদিক নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। থেকে থেকে ঝিঝি পোকার ধ্বনি ছাড়া শোনা যাচ্ছে না আর কিছুই। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই আয়ানের চোখে। তার জন্য বরাদ্দকৃত রুম থেকে উঠে এসে মহাবিরক্তিতে সে বসেছে ড্রয়িং রুমে। এই মুহূর্তে খালি বলতে শুধুমাত্র এই রুমটাই আছে, আর সব রুমগুলো জনসংখ্যায় ভরপুর। সেই সাথে তো নাক ডাকার বিকট ধ্বনি আছেই। তাকে ঘুমাতে দেওয়া হয়েছিল নীরব সাহেবের সাথে। হায়রে নাক ডাকে নাকি ট্রাক চালার লোকটা, সে নিয়ে বেশ দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছিল বেচারা। কানে বালিশ চাপা দিয়েও লাভ হয়নি কোনো। শেষে আর উপায় না পেয়ে এখানে উঠে এসে বসেছে সে। যাক, এখানে তাও কিছুটা শান্তি তো আছে। রাতের খাবার পাট চুকিয়ে সবাই বাড়ি ফিরে গেলেও আনিকা, আয়ান আর তাদের কিছু কাজিন থেকে গিয়েছিল আফতাবের সাথে। তখন একবার অবশ্য আয়ান ফিরতে চেয়েছিল বাড়িতে, পরে নীরার কথাটা ভেবে আর যায়নি। বোকা মেয়েটার অভিমান ভাঙাতে হবে যে। কিন্তু সেই থেকে নীরাকে বাগে পায়নি একবারও, আর তার অভিমান ভাঙানোর সুযোগ হয়নি। কাজের কাজ তো হলো না কিছুই, উল্টো খাটের ওপর ট্রাক্টর চালানোর শব্দ বনবাসী হওয়ার উপক্রম আয়ানের। তপ্ত নিঃশ্বাস ফেলল আয়ান। অন্ধকারের মধ্যে হঠাৎ তার নজরে এলো একটা অবয়ব। হেঁটে যাচ্ছে নৈরিতার রুমের দিকে। ভ্রু কুঁচকে এলো ছেলেটার। এত রাতে আবার ওই দিকে কে যাচ্ছে, তাও তাদের বাসর রাতে? সোফা ছেড়ে উঠে দাঁড়ালো আয়ান। লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে গেল সেদিকে। অবয়বটি হাত উঠালো, ধাক্কা দিতে চাইল নৈরিতাদের দরজায়, কিন্তু পারল না। তার আগেই তার হাত ধরে ফেলল আয়ান, টেনে নিয়ে এলো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের ড্রিম লাইট আবছা আলোয় আয়ানের সামনে দৃশ্যমান হলো নীরার ফোলা ফোলা চোখ আর এলোমেলো চুল। অবাক হলো আয়ান, অবাক কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে কি করছো? ঘুমাওনি? নীরা উত্তর দিল না কোনো। আয়নের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠল মেয়েটা। অভিমানে ভারী হয়ে উঠেছে তার ছোট্ট হৃদয়খানা। তখন এই লোকটা তাকে অত জোরে ধমক কিভাবে দিল? একটুও কি মায়া লাগেনি তার? না, নীরা আর কথা বলবে না এই নিষ্ঠুর পাষাণ লোকের সাথে, কিছুতেই না। আয়ান বুঝল বোকা মেয়েটার অভিমান। সে আর একটু চেপে ধরল নীরার হাতটা, নরম কণ্ঠে বলল, আমার বোকা পাখিটা কি অভিমান করেছে আমার উপর? নীরা এবারও জবাব দিল না কোনো। আয়ানের বন্ধন থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত সে। আয়ান আর একটু এগিয়ে এলো মেয়েটার পানে। দুই হাত উঁচিয়ে নীরার নরম কোমল গাল দুটো ভাবে ধরল নিজের হাতের ভাঁজে। আদুরে কণ্ঠে বলল, বেশি অভিমান করেছো বোকা পাখি, নাকি কম? নীরা ছলছল নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর হুট করেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল সে। হকচকিয়ে উঠল আয়ান। দ্রুত গালে হাত দিয়ে মুখ চেপে ধরল নীরার, ব্যস্ত কণ্ঠে বলল, মার খাওয়াতে চাইছো নাকি? যেভাবে মরা কান্না জুড়েছ, এতে ভারী শুদ্ধ সবাই উঠে আসবে এখনই। তারপর আমাকেও পিটাবে, তোমাকেও পিটাবে। কান্নার বেগটা একটু কমল নীরার। করে বলতে চাইল সে কিছু,
কিন্তু তার মুখে আয়ানের হাত থাকায় বোঝা গেল না কিছুই। আয়ান হাত সরালো, নাক টানলো নীরা। নাক টেনেই বলল, তুমি পজা, তুমি বকেছো আমায়, আমি আর কথা বলবো না তোমার সাথে। আয়ান অস্থির হলো, অস্থির কণ্ঠেই বলল, তুই কথা না বললে আমি যে মরে যাব বোকা পাখি। তাহলে বকেছো কেন? আর বকবো না, সরি, এইবারের মতো মাফ কর। না করবো না, আমি রেখে আছি তোমার উপর। রাগ কি করলে রাগ কমবে আমার বোকা পাখি? নীরা হুট করেই নিজের গালটা বাড়িয়ে দিল আয়ানের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, এখানে চুমু খাও একটা। সূর্যের আগমন ঘটেছে, ব্যস্ত শহরটা ব্যস্ত হয়ে উঠেছে ইতিমধ্যে। বাহিরে জনমানবের হাঁক শোনা যাচ্ছে বেশ। নৈরিতার ঘুম ভাঙল। পিট পিট করে সে চোখ খুলে প্রথমে তাকালো ছাদের পানে, অতঃপর পাশে তাকাতেই আবিষ্কার করলো আফতাবকে। একে একে মেয়েটার স্মরণে এলো গত রাতের সকল কথা। তপ্ত নিঃশ্বাস ফেলে মেয়েটা আবার তাকালো তার সদ্য বিবাহিত স্বামীর পানে। একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়েই কিটকিটিয়ে হেসে উঠল সে। বাহিক্যভাবে শক্তপোক্ত পুরুষটা কেমন বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঘুমিয়েছে, আবার ঠোঁটও ফুলিয়েছে, তার ওপর নাক লাল। নৈরিতার হাসিতে ঘুম ভেঙে গেল ছেলেটার। ঘুম ঘুম চোখে সে তাকালো নৈরিতার পানে, জড়ানো কণ্ঠে শুধালো, কি হয়েছে, হাসছো কেন? নৈরিতা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, একটা বাচ্চাকে দেখে হাসছি। এই বাচ্চা পুরুষ নাকি আবার বিয়েও করেছে। আফতাব কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল নৈরিতার পানে, অতঃপর টুপ করে একটা চুমু খেলো মেয়েটার ওষ্ঠের একটু নিচে। হকচকিয়ে উঠল নৈরিতা, চোখ বড় বড় করে বলল, আপনি? থেমে গেল মেয়েটা। আফতাব ততটা পাত্তা দিল না সেদিকে, ভাবলেশহীনভাবে বলল, কি হলো, থামলে কেন? হাসো, যত ইচ্ছে হাসো। যদি কষ্ট হয় আমাকে বলতে পারো, আমিও তোমার সাথে কতক্ষণ দাঁত কেলিয়ে এগিয়ে দেই। নৈরিতা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কি করলেন আপনি? কেন? চুমু খেয়েছি। নাক ছিটকাল নৈরিতা, বলল, ইয়াক, দাঁত ব্রাশ না করে বাসি মুখে আমাকে চুমু কেন খেয়েছেন? আপনার মুখে কত জীবাণু ছিল জানেন আপনি? খেয়েছি, বেশ করেছি, আরও খাবো। আর তুমি যেগুলোকে জীবাণু বললে ওগুলো জীবাণু নয়, ভালোবাসা। তাছাড়া বাসি মুখে বউয়ের ঠোঁটে চুমু খেলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, জানো না তুমি? নৈরিতা হতাশ হলো, বলল না আর কিছুই। সে বেশ ভালোই জানে এই নির্লজ্জ লোককে কিছু বলেই লাভ নেই, উল্টো কিছু বলতে গেলে তাকেই লজ্জায় পড়তে হবে। আফতাবের মুখ না যেন তার জন্য লজ্জা তৈরির কারখানা একটা। তাই আর আফতাবকে কিছু বলে নিজের কথা অপচয় করল না নৈরিতা। চুপচাপ বিছানা ছেড়ে উঠে ঢুকে গেল ওয়াশরুমে। আফতাব তাকালো সেদিকে, আর সে জ্বালাতে চাইল না মেয়েটাকে। একটা বালিশ টেনে বুকে জড়িয়ে নিল সে, অতঃপর আবারও চোখ বন্ধ করল ঘুমানোর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে সকাল প্রায় 9টা বেজেছে। এর মধ্যে যদিও আফতাব আর নৈরিতাকে ডাকেনি কেউ, তবুও নতুন নতুন বিয়ে হয়েছে। তার মধ্যে কাল ছিল বাসর রাত। দেরি করে ঘুম থেকে উঠায় কে কি ভাবছে কে জানে। নিশ্চয়ই আজ কাজিন সম্প্রদায় বেশ মজা উড়াবে নৈরিতার। মেয়েটা ঝটপট মাত্র 30 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একদম গোসল করে বেরিয়ে এলো বাইরে। ওয়াশরুমের বাইরে বেরোতেই তার চোখ পড়ল বিছানায় ঘুমন্ত আফতাবের পানে। সারা রাত তাকে জ্বালিয়ে এখন কি পরম শান্তিতে ঘুমোচ্ছে লোকটা। আফতাবের এই শান্তি সহ্য হলো না নৈরিতার। কিছু একটা ভেবে শয়তানি হাসি দিল সে। ভেজা লম্বা চুলগুলো নিয়ে এগিয়ে গেল বিছানার কাছে। ইচ্ছে করেই আফতাবের মুখের সামনে চুলগুলো নিয়ে চুলে ঝাড়া দিল নৈরিতা। চুলের ডগার বিন্দু পানির কণা ছিটকে গিয়ে পড়ল আফতাবের মুখে। লাফিয়ে উঠল সে। হঠাৎ ঘুম ভাঙায় যেন ব্যাককেল বনে গেল আফতাব। মস্তিষ্ক আপাতত ফাঁকা তার। গোল গোল চোখে তাকালো এদিক ওদিক। আফতাবের অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল নৈরিতা। আফতাব ততক্ষণে তার ঘর থেকে বেরিয়ে এসেছে।
নৈরিতার এমন কাণ্ডে বেশ বিরক্ত হলো সে। এভাবে কাঁচা ঘুম কেউ ভাঙায়? এই মাত্রই একটু ঘুমিয়েছিল সে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল আফতাব। কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু পারল না। নৈরিতার পানে তাকাতেই থমকে গেল যেন। হৃদস্পন্দন বেড়ে গেল তার। সদ্য গোসল করার দরুন লম্বা চুলগুলো বেয়ে পানি গড়িয়ে পড়ছে এখনো। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। শ্যামবর্ণা মুখশ্রী যেন উজ্জ্বল হয়ে উঠেছে আরও। ঘোর লেগে যাচ্ছে আফতাবের। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে এই মুহূর্তে। সকাল সকাল একই রূপ দেখালো মেয়েটা। তার স্বামীর যে এখন হার্ট অ্যাটাকের উপক্রম হয়েছে তা কি জানে সে? আফতাব দ্রুতই হাত দিল বুকে। নৈরিতার পানে তাকিয়ে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, বউ ধরো আমায় তাড়াতাড়ি, আমার যে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আফতাবের এমন কথায় হাসি বন্ধ হয়ে গেল নৈরিতার। ভ্রুকুচকে তাকালো সে লোকটার পানে। প্রশ্ন করল, মানে? আফতাব বুকে হাত রেখেই উত্তর দিল, তুমি যে রূপ দেখাইলা এই সকাল সকাল, তাতে হার্ট অ্যাটাক না হয়ে উপায় আছে কি কোনো? ডাক্তার, অ্যাম্বুলেন্সে খবর দাও তাড়াতাড়ি, নয়তো আমি শেষ হয়ে যাব এখনই। নৈরিতা বিরক্ত হলো আফতাবের কথায়। সব সময় এই লোকের সব বাজে কথা। মেয়েটা কটমট করে তাকালো আফতাবের পানে, বলল, নাটক বন্ধ করুন, সারাদিন শুধু আজে বাজে কথা। আফতাব উত্তর দিল না। কেন হুট করেই চুপ হয়ে গেল সে। কেমন অদ্ভুত নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নৈরিতার মুখপানে। এভাবে আফতাবকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ইতস্তত বোধ করল নৈরিতা। মনে মনে একটু লজ্জাও পেল। ইস, এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? নৈরিতার কল্পনায় ভেসে উঠল সিনেমার একটি দৃশ্য, যেখানে নায়ক নায়িকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নায়িকা লাজুক ভঙ্গিতে প্রশ্ন করে, ওভাবে তাকিয়ে কি দেখছো? নায়ক মোহিত কণ্ঠে জবাব দেয়, তোমাকে। তুমি এত সুন্দর কেন? নৈরিতা সিনেমার দৃশ্য কল্পনা করেই লাজুক হাসলো একটু। লজ্জালু ভঙ্গিতেই বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি ভাবছেন? আফতাব নিজের দৃষ্টি সরু করে জবাব দিল নৈরিতার প্রশ্নের। বলল, ভাবছি যে আমি তো কাল রাতে কিছুই করলাম না, তাহলে সকাল সকাল গোসল কেন করেছো? নৈরিতার মেজাজ বিগড়ে গেল মুহূর্তেই। সে তো ভুলেই গিয়েছিল এই লোকের মুখ দ্বারা ভালো কিছু বের হওয়া সম্ভব নয়। তাকে লজ্জা দেওয়ার আর অস্বস্তিতে ফেলা ছাড়া আর কোনো কাজ আছে কি তার? না, নেই। নৈরিতা ফুঁসে উঠে বিছানার এক কোণ থেকে একটা বালিশ হাতে নিল। সাথে সাথেই সেটা ছুঁড়ে মারল আফতাবের পানে। দাঁতে দাঁত চেপে বলল, সভ্য ঠোঁটকাটা পুরুষ মানুষ কোথাকার। কথাটা শেষ করে আর মেয়েটা এক সেকেন্ডও দাঁড়ালো না। আফতাবের সম্মুখে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। নৈরিতার যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল আফতাব। মেয়েটাকে জ্বালাতে তার বেশ লাগে। একটুতেই কেমন রেগে যায় মেয়েটা। ঠোঁটের কোণে হাসির রেখা অব্যাহত রেখেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বেশ বেলা হয়েছে, এখন আর ঘুমানোটা ঠিক হবে না। হাজার হলেও এটা তার শ্বশুর বাড়ি, নতুন জামাই সে। তাই আর বেশি কিছু না ভেবে ফ্রেশ হতে ঢুকে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো আফতাব। বসলো চেয়ারে, কিন্তু লক্ষ্য করলো সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কেউ কেউ আবার ঠোঁট টিপে হাসছে তাকে দেখে। সবাই এভাবে তাকাচ্ছে কেন? যেন মনে হচ্ছে চিড়িয়াখানার নতুন কোনো জীবজন্তু দেখছে। তার মুখে কি কিছু লেগে আছে নাকি? নিজের ডান হাত উঁচিয়ে দুই গাল মুছল সে। না, কিছু নেইও তো। তাহলে সকলে এই দৃষ্টির মানে কি? নিজের ডান হাত উঁচিয়ে দুই গাল মুছল সে। না, কিছু নেইও তো। তাহলে সকলের এই দৃষ্টির মানে কি? আফতাবের পাশের চেয়ারেই বসেছিল আফতাব। আফতাব একটু ঝুঁকলো ভাইয়ের পানে। মৃদু কণ্ঠে ডাকলো আয়ানকে। আয়ান তাকালো ভাইয়ের পানে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল,
কিছু বলবে ভাইয়া? আফতাব একবার চোখ বুলিয়ে নিল সকলের অদ্ভুত দৃষ্টির পানে, অতঃপর ফিসফিসিয়ে বলল, সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে যেন চিড়িয়াখানার নতুন কোনো জীবজন্তু দেখছে। আয়ান যেন সুযোগ পেল, চোখে মুখে ফুটে উঠল তার কৌতূহলী ভাব। এতক্ষণ ধরে ভাইকে তো সে এই বিষয়ে প্রশ্ন করতে চাইছিল, কিন্তু সাহসের অভাবে করতে পারেনি। ভাই না আবার কিছু বলে তাকে। অতঃপর এতগুলো মানুষের সম্মুখে মান সম্মান প্লাস্টিক। আয়ান আর একটু ঝুঁকে গেল, কণ্ঠটা খাদে নামিয়েই কৌতূহলী কণ্ঠে বলল, ভাবি কি তোমাকে আদর দেওয়ার জন্য তোর নাকটা কি পেয়েছিল যে লাল করে দিয়েছে এভাবে? কথাটা কর্ণকহরে পৌঁছাতেই কেসে উঠল আফতাব। সকলের দৃষ্টি মানে এবার বুঝল সে। বাসর রাতে কপাল দিয়ে টাক মেরে নাক ফাটালো বউ তার, আর জনগণ বুঝল আদর করেছে। আফতাব অপ্রস্তুত হয়ে পড়ল ভেতরে ভেতরে, তবে বাইরে প্রকাশ করল না। সে এমপি মানুষ, এত সহজে নত স্বীকার করা যায় নাকি? ক্রোধের ভান করল আফতাব, অগ্নিদৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে। এই দৃষ্টি দিয়েই আজ সকলকে দমিয়ে লজ্জা থেকে বাঁচবে সে। ভাইয়ের এমন দৃষ্টি দেখেই চুপসে গেল আয়ান। আমতা আমতা করে বলল, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, ভাবি তোমার যেখানে ইচ্ছে আদর করবে, আমার কি? রাত বেড়েছে অনেকটা, চারদিক নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে কেমন যেন। আফতাব ওরা সকালের নাস্তা করেই চলে গেছে সবাই। যদিও যাওয়ার আগে নৈরিতার সাথে একান্তে একটু কথা বলতে চেয়েছিল আফতাব, কিন্তু মেয়েটা এড়িয়ে চলেছে তাকে, রুমেই যায়নি আর। হাতে বেশি সময় না থাকার কারণে আফতাবও জোর করতে পারেনি তেমন। এ বাড়ির আত্মীয় স্বজনরাও অনেকটাই চলে গেছে ইতিমধ্যে, তবুও কাজের তো কমতি নেই যেন। সকলের চলে যাওয়ার পর একা হয়ে পড়েছে রজনী বেগম। এই দুদিনের ঘর এলোমেলো হয়ে পড়ে আছে অনেকটাই, সবই গোছাতে হয়েছে তাকে। নৈরিতাও সাহায্য করেছে মাকে। যতই সদ্য বিবাহিত নতুন বউ হোক, সে এ বাড়িতে তো আর নতুন নয়, সে এ বাড়ির মেয়ে নৈরিতা। মায়ের হাতে হাতে কাজ করা তার কর্তব্য। সারাদিন সকল কাজ সম্পন্ন করে কেবলই খেয়ে এসে মেয়েটা শুয়েছিল বিছানায় শুতেই যেন যত রাজ্যের ঘুম এসে জড়ো হলো তার দু চোখে। কাল আফতাবের জন্য ঘুম হয়নি ভালো, সারা দিনেও বিভিন্ন কাজে কাজে ঘুমোতে পারেনি একটুও। চোখ দুটো বন্ধ করে একটু ঘুমের দেশে পাড়ি দিতেই দরজায় টোকা পড়ল তার। বিরক্ত হলো মেয়েটা, এত রাতে আবার কে এলো? নিশ্চয়ই মা। দু চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি বিরক্তি নিয়ে দরজাটা খুলল সে। অমনি চমকে উঠল যেন, চোখের সামনে দৃশ্যমান হলো আফতাবের মুখশ্রী। নিমিষেই চোখ থেকে ঘুম যেন উধাও হয়ে গেল নৈরিতার। অবাক হলো মেয়েটার, এই লোক এত রাতে এ বাড়িতে কি করছে? এরা না সকালে বাক্স পুটলি নিয়ে চলে গেল? নৈরিতা অবাক কণ্ঠে আফতাবের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনি এত রাতে এখানে? আফতাব নৈরিতার পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো, স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, আমার বউ যেখানে আমি সেখানে। ভ্রু কুচকালো নৈরিতা, আফতাবের পানে তাকিয়ে বলল। মানে আফতাব হাত উচালো, পাঞ্জাবির বাচনগুলো খুলতে খুলতে বলল, এখানে আবার এত মানে করার কি আছে? বউ যেখানে থাকবে স্বামী তো সেখানেই থাকবে, তাই না? খুব সাধারণ একটা বিষয়, এটাও বোঝো না? হতবাক হলো নৈরিতা, হতবাক কণ্ঠেই বলল। তাই বলে কি আপনি রোজ রোজ শ্বশুর বাড়ি থাকবেন নাকি? আফতাব ভাবলেশীনভাবে নির্বিকার ভঙ্গিতেই উত্তর দিল, প্রয়োজন হলে তো থাকতেই হবে। তোমার হয়তো শ্বশুর বাড়ি যেতে আপত্তি থাকতে পারে, কিন্তু আমার শ্বশুর বাড়ি থাকতে, ঘর জামাই থাকতে আপত্তি নেই একটুও। নৈরিতা হতবাক হলো আবারও। এই লোক কি বলছে? ঘর জামাই থাকবে? আজকাল ঘর জামাই থাকে নাকি কেউ? মাথা খারাপ হয়েছে নাকি এর? নৈরিতা আবারও হতবাক কণ্ঠেই বলল, এটা কেমন কথা? মাথা খারাপ হয়েছে নাকি আপনার? আফতাব উঠে এলো বিছানা ছেড়ে, দাঁড়ালো নৈরিতার সম্মুখে। মেয়েটার চোখে চোখ রেখে উত্তর দিল, মাথা ঠিক আছে বলেই তো এই কথা বলছি। মাথা খারাপ হলে এতক্ষণে জোর করে তোমাকে তুলে নিয়ে যেতাম।
আমার বাড়িতে। বিয়ে করেছি বউয়ের সাথে থাকার জন্য, বউকে কাছে পাওয়ার জন্য, সারা দিন পর বউকে বুকে জড়িয়ে ঘুমানোর জন্য, তাকে আরেক বাড়ি রেখে নিজে আরেক বাড়ি এতিম মুরগির বাচ্চার মতো পড়ে থাকার জন্য নয়। কথাগুলো বলে একটু থামলো আফতাব, আবার বলল, ওসব বাদ দিয়ে এখন আমার কাছে এসো তো। নৈরিতা গেল না আফতাবের কাছে, দাঁড়িয়ে রইল দরজার সামনেই। বিরক্ত হলো আফতাব। এই মেয়ে যদি কোনোদিনও তার কোনো কথা একটু শুনেছে তাহলে এ জীবনে আর কোনো দুঃখ থাকতো না তার। আফতাব নিজে এক হাত বাড়ালো বলল নৈরিতার কোমল এক হাত টেনে নিল নিজের কাছে, অতঃপর অন্য হাত পাঞ্জাবির পকেটে ভরে বের করে আনলো একটি শুভ্র বেলি ফুলের মালা। পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করলো। নৈরিতার হাত টেনে সেখানে পরম যত্নে পরিয়ে দিতে শুরু করলো মালাটা। নৈরিতা অবাক চোখে দেখছে তার হাতের দিকে, সাথে মনের কোণে বয়ে যাচ্ছে প্রশান্তির হাওয়া। লোকটা তাহলে একদম খারাপ নয়। নৈরিতার মনে ভালো লাগার সৃষ্টি হলো আফতাবের প্রতি। আফতাব মালাটা নৈরিতার হাতে বেঁধে মাথা উঁচু করে দাঁড়ালো আর একটু ঘনিষ্ঠ হলো নৈরিতার সাথে। কোমল কণ্ঠে বলল, তুমি কি রেগে আছো আমার উপর? নৈরিতা ভ্রু কুঁচকালো। এ আবার কেমন প্রশ্ন? সে রেগে থাকবে কেন আফতাবের ওপর? আফতাব কি রেগে থাকার মতো করেছে কিছু? ভ্রুদয় কুঁচকে রেখেই সে প্রশ্ন করল, রেগে থাকবো কেন? এই যে কাল আমাদের বাসর রাত চলে গেল, অথচ আমি কোনো উপহার দেইনি তোমাকে। সব মেয়েদেরই এই রাত নিয়ে স্বপ্ন থাকে অনেক, আর সব স্বামীরাও এই রাতে তার নববধূকে উপহার দেয় কোনো। হয়তো তোমারও এই রাত নিয়ে স্বপ্ন ছিল অনেক, তুমিও আমার থেকে উপহারের আশা করছিলে, কিন্তু আমি দেইনি। কথাটা একদম খারাপ বলেনি আফতাব। সত্যিই নৈরিতা তো অনেক স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে, বাসর নিয়ে, কিন্তু তার কিছুই হলো না। অবশ্য এই কিছু না হওয়ার পেছনে দায়ী নৈরিতা নিজেই। সেই তো শর্ত দিয়েছিল আফতাবদের বাড়িতে যাবে না সে, এ বাড়িতে থাকবে। তাই তো এত ছোট পরিসরে ঘরোয়াভাবে হলো বিয়েটা। কিন্তু তাই বলে আফতাব বাসর রাতে উপহার দিবে না তাকে, এ কেমন কথা? যদিও কাল থেকে আফতাবের মুখে ওইসব মারাত্মক নির্লজ্জ মার্কা কথা শুনতে শুনতে এই বিষয়টা খেয়ালই করতে পারেনি নৈরিতা। আফতাব না বললে তো তার মনেই পড়তো না যে সে বাসর রাতে আফতাব তাকে উপহার দেয়নি কোনো। মনে মনে অভিমান হলেও আফতাবের সম্মুখে তা প্রকাশ করতে চাইল না মেয়েটা। স্বাভাবিক কণ্ঠেই বলল, সমস্যা নেই। আফতাব হাত রাখলো নৈরিতার কোমরে, মেয়েটাকে একদম নিজের সাথে মিশিয়ে বলল, যদি সমস্যা থাকেও তাহলেও উপহারের জন্য তোমার অপেক্ষা করতে হবে। যে তোমার উপহার আমি সেই রাতেই দেব যে রাতে আমাদের বাস্তবিক পক্ষে বাসর হবে, আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল নৈরিতা। আমতা আমতা করে বলল, আমার উপহার লাগবে না কোনো। আফতাব একটু ঝুঁকলো, নিজের মুখটা নিয়ে গেল নৈরিতার ঠোঁটের কাছে, হাত উঠিয়ে মেয়েটার সরু কোমল গোলাপি ঠোঁট দুটো স্লাইড করতে করতে বলল, তোমার উপহার নাই লাগতে পারে, কিন্তু আমার তোমাকে লাগবে খুব কাছে, নিজের সাথে মিশিয়ে নিবিড়ভাবে তোমাকে চাই আমি বউ। আফতাবের স্পর্শ আজ কেমন অদ্ভুত বেসামাল। তার পুরুষালী হাতটা নৈরিতার ঠোঁটে স্লাইড করতে করতে গলায় নামছে। বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক আওয়াজ হচ্ছে মেয়েটার। কেঁপে কেঁপে উঠছে সর্বাঙ্গ, শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে শীতল রক্তস্রোত। ঢোক গিলল নৈরিতা, কম্পনরত কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। আফতাব ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল তাকে। নেশালো কণ্ঠে বলল, না, ছাড়বো না। এমন একটা সুন্দর রোমান্টিক মুহূর্তের সন্ধিক্ষণে হুট করেই নাক ছিটকে উঠল নৈরিতা। নাক মুখ কুঁচকে বলল, আমাকে ধরার আগে গোসল করে আসুন। ইস, কি বিশ্রী ঘামের গন্ধ আপনার শরীরে। আফতাব যেন আকাশ থেকে টুপ করে নিচে পড়ল। হতবাক হলো সে। নৈরিতাকে ছেড়ে দিয়ে শুকতে শুরু করলো নিজের শরীর। অতঃপর মেয়েটার পানে তাকিয়ে বলল, এসব কি ছি মার্কা কথা বলছো বউ?
নৈরিতা চোখ ছোট ছোট করে তাকালো আফতাবের পানে, বলল, পাগল তো হবেই, যে বিশ্রী গন্ধ, মনে হচ্ছে ওটা ঘামের নয় বরং মাছ পচার গন্ধ। ইয়াক, আমার তো ওই গন্ধতে কেমন মাথা ঘুরে উঠল, এখন বমি পাচ্ছে। আফতাব নিষ্পাপ বাচ্চাদের মতো বানালো নিজের মুখশ্রীটা, চোখ দুটো কিছুটা বড় বড় করে বলল, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এসব কি বলছো বউ? বিয়ে করলাম কালকে, বাসরাতে বউকে তো ছুতেই পারলাম না। উল্টো বউ তার ওই শক্ত স্কুল মাঠের মতো কপাল দিয়ে নাক ফাটালো। এখন কিনা আবার বলছে মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে। নৈরিতা হতবাক হলো। এই লোক কোন কথা থেকে কোন কথায় নিয়ে গেছে। কথা যেখান থেকেই শুরু হোক না কেন, শেষ সেই বাসর রাত বা বাচ্চা কাচ্চাতে গিয়ে শেষ হবে। বেশ বুঝল নৈরিতা, পৃথিবীতে এত এত পুরুষ থাকতে এই নির্লজ্জ পুরুষই কেন তার কপালে ছিল? কেন কেন কেন? নৈরিতা এখন ইচ্ছে করছে দেয়ালে এক টাক মেরে এর কপালটা সোজা দ্বিখণ্ডিত করে দিতে। নৈরিতাকে চুপ থাকতে দেখে তার দিকে একটু এগিয়ে গেল আফতাব, অস্থির কণ্ঠে বলল, বমি কি এখনই করবে? বালতি দেব, মগ দেব, নাকি ওয়াশরুমে নিয়ে যাব? নৈরিতা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, আমাকে ওয়াশরুমে নিয়ে যেতে হবে না আপনাকে, আপনি নিজে গিয়ে ফ্রেশ হয়ে উদ্ধার করুন আমাকে। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না নৈরিতা, গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। আফতাব হাসল, নিজের গায়ের গন্ধ যেন নিজেরই গা গুলিয়ে উঠছে। গোসল করতে হবে এখনই, নয়তো বউ ধারের কাছে ঘেঁষতে দিবে না নিশ্চিত। সেও আর তাই সময় ব্যয় করল না, নিজের জামা কাপড় নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ভাগ্যিস কাল ও বাড়ি থেকে যে জামা কাপড় এনেছিল সেগুলো এ বাড়িতেই আছে, নিয়ে যায়নি কেউ। বেশ কিছুক্ষণ সময় গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আফতাব। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতেই চোখ পড়ল তার বিছানার দিকে। নৈরিতা বিছানায় বসে বসে ঢুলছে ঘুমে, কিন্তু ঘুমোচ্ছে না। মেয়েটার এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকাল আফতাব। এগিয়ে গেল নৈরিতার কাছে, বলল, ঘুম পেলে ঘুমাও, এভাবে বসে বসে ঢুলছো কেন? আফতাবের কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো নৈরিতা। সদ্য গোসল করা আফতাবের ভেজা মুখশ্রী যেন একটু সময়ের জন্য থমকে গেল মেয়েটাকে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। মনে পড়ল এই লোকটা ঠিক যতটা সুদর্শন তার থেকে অধিক নির্লজ্জ। এর দিকে তাকিয়ে থাকাও মানে নিজের লজ্জাকে নিজের নিমন্ত্রণ দেয়া। আফতাবের দিক থেকে দৃষ্টি সরালো নৈরিতা, বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে বলল, আপনার খাবার দিয়েছি টেবিলে, আসুন আগে খেয়ে নিন। আফতাব মনে মনে আনন্দিত হলো ভীষণ। এর মানে মেয়েটা না ঘুমিয়ে বসে আছে তাকে খাওয়ানোর জন্য। হৃদয়ে যেন প্রশান্তির হাওয়া বইছে তার। মেয়েটা ভেবেছে তার কথা, এর থেকে আর সুখকর আর কি আছে তার জন্য। কিন্তু সমস্যা হলো বাইরে থেকে খেয়ে এসেছে আফতাব, পেট ভর্তি একদম। এখানে আসার আগে ভেবেছিল এত রাতে গিয়ে বউ শাশুড়িকে আবার খাবার নিয়ে ঝামেলা দিবে না। ঝামেলা দিবে কেন, তার থেকে বাইরে থেকে খেয়ে আসাটাই শ্রেয়। তাই বাইরে থেকেই খেয়ে এসেছে। এদিকে এখন যে তার বউ তার জন্য খাবার নিয়ে বসে আছে, না এই খাবার হাত ছাড়া যাবে না, না এই খাবার ছাড়া যাবে না। পেট ভর্তি হতে হতে ফেটে যাক, তবুও বউ তার জন্য না ঘুমিয়ে খাবার বেড়েছে, সে খাবার ছাড়া যাবে না কিছুতেই। আফতাব সময় ব্যয় করল না আর, লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে গেল ডাইনিং রুমে। নৈরিতাও গেল তার পিছু পিছু। মেয়েটা আগে থেকেই খাবার বেড়ে রেখেছিল তার জন্য। আফতাবও চুপচাপ খেতে বসে পড়ল, কিন্তু 2-3 লোকমা দেওয়ার পরই আর খেতে পারছে না। পেট যেন আর চাইছে না। ওইদিকে মন চাইছে সব খাবার খেয়ে উঠতে। পেট আর মনের জাতাকলে পড়ে আফতাবের অবস্থা শোচনীয়। নৈরিতা হয়তো বুঝলো ব্যাপারটা। আফতাবের পানে তাকিয়ে সে বলল, খেতে ইচ্ছে না হলে খেতে হবে না, রেখে দিন। তবে কি বুঝে গেল মেয়েটা যে আফতাব বাইরে থেকে খেয়ে এসেছে? না না, মেয়েটাকে বুঝতে দেয়া যাবে না কোনোভাবে। ঠোঁট প্রসারিত করে জোরপূর্বক হাসল আফতাব, বলল, আসলে অনেক রাত হয়ে গেছে তো, আমার আবার 8টা বা 9টার মধ্যে খাওয়ার অভ্যাস, তাই খেতে পারছি না। নৈরিতা উঠে দাঁড়ালো,
আফতাবের সম্মুখ থেকে প্লেটটা হাতে নিতে নিতে বলল, এসব অখাদ্য চাপাবাজি আপনার দলের লোকের সামনে গিয়ে করবেন, তারা গিলবে। আমি আবার অখাদ্য কম গিলি। আর কথাটা বলেই প্লেটটা নিয়ে রান্নাঘরে যেতে নিল নৈরিতা, কিন্তু তাকে বাধা প্রদান করল আফতাব। মেয়েটার হাত থেকে প্লেট ছিনিয়ে নিয়ে বলল, এগুলো আমি রেখে আসছি, তুমি ঘুমাও গিয়ে। নৈরিতা হাত বাড়ালো প্লেটটা ধরার জন্য, বলল, আরে কি করছেন? এগুলো আপনার কাজ নয়, এগুলো আমার কাজ। স্ত্রীর কাজে স্বামীর সাহায্য করা সুন্নত, তুমি জানো না? কিন্তু এটা আপনার শ্বশুর বাড়ি। নৈরিতার কথার পরিপ্রেক্ষিতে ভুরু কুঁচকাল আফতাব, বলল, তো কি শ্বশুর বাড়ি মানে কি এই বাড়িতে আমার কোনো অধিকার নেই নাকি? তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি কে, সে বলবে আফতাব এ বাড়ির জামাই কম ছেলে বেশি, বুঝেছ? কথাটা শেষ করেই কাজে লেগে গেল আফতাব। ডাইনিং রুম গুছিয়ে সকল এঁটো বাসনও ধুতে শুরু করলো সে। আফতাব রুমে গিয়ে নৈরিতাকে ঘুমোতে বললেও সে আদেশ উপেক্ষা করলো মেয়েটা। গেল না সে নিজেও রুমে, আর ঘুমালোও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখতে লাগলো আফতাবের কার্যকলাপ। সব কাজ সেরে এসে রুমের দিকে পা বাড়াতেই আফতাব দেখল নৈরিতা ডাইনিং রুমের এক কোণে মেয়েটা দাঁড়িয়ে আছে এখনো। সাথে সাথেই ভ্রু কুঁচকাল আফতাব, বলল, তোমাকে না রুমে গিয়ে ঘুমাতে বললাম, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? আফতাবের কথা শুনে নৈরিতা পা বাড়ালো রুমের দিকে, বলল, যাচ্ছি। পেছন থেকে এসে হুট করেই মেয়েটাকে কোলে তুলে নিল আফতাব, বলল, এখন আর তোমাকে যেতে হবে না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল নৈরিতা। কিছুটা জোরালো কণ্ঠেই বলল, আরে কি করছেন? কোলে তুললেন কেন আমাকে? নিচে নামিয়ে দিন তাড়াতাড়ি। চিৎকার করছো বেশ ভালো, কিন্তু ফিসফিসিয়ে চিৎকার করো নাকি এত রাতে এভাবে চিৎকার করে আমার শ্বশুর শাশুড়িকে জানান দিচ্ছ যে তার মেয়েকে তার জামাই আদর করছে? কোনটা? সত্যিই তো, নৈরিতার চিৎকারটা একটু জোরেই হয়ে গেছে। নিশ্চয়ই বাবা মা শুনেছে। ইস, কি ভাবছে তারা? এখন ভীষণ লজ্জা লাগছে নৈরিতার। তবে খানিক বাদেই নৈরিতার লজ্জার স্থানে এসে হানা দিল অবাকত্ব। অবাক কণ্ঠেই সে বলল, ফিসফিসিয়ে চিৎকার করা যায়? যাই তো। কিভাবে? আফতাব চোখে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে তুলে কিছুটা বলল। দেখো এভাবে। কথাটা বলেই আফতাব তার ফ্যাঁসফেঁসে কণ্ঠে চিৎকার করে উঠল, বলল, অতঃপর থামল, একটু আবার ফিসফিসিয়ে উঠে বলল, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সময় বয়ে চলেছে নিজের গতিতে, সে বসে থাকে না কারো জন্য। এর মধ্যেই অতিবাহিত হলো সপ্তাহখানেক। এই কয়েকদিন সারাদিনে আফতাব যেথায় থাকুক না কেন, রাত হলেই সে গিয়ে উঠেছে নীরব সাহেবের বাড়িতে, তার বউয়ের কাছে। নৈরিতা বারবার তাকে সেখানে আসতে নিষেধ করলেও আফতাব শোনেনি কোনো নিষেধাজ্ঞা। তার এক কথা হয়, নৈরিতা তাদের বাড়িতে গিয়ে থাকবে, নয়তো সে রোজ এ বাড়িতে আসবে। বউয়ের জন্য ঘর জামাই থাকতেও কোনো আপত্তি নেই তার। যদিও এই কয়েকদিনে তাদের সম্পর্কের উন্নতি হয়নি তেমন, আগের মতোই আছে। আফতাবও জোর করেনি, নৈরিতাকে সময় দিয়েছে। বিয়ে তো হয়েই গেছে, এখন সে নৈরিতার স্বামী। বউ তো আর তার পালিয়ে যাচ্ছে না যে জোর করে ভালোবাসাহীন স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে হবে তাকে। প্রতিদিনের মতো আজও আফতাব এসেছে নৈরিতার কাছে। মেয়েটাও বসে আছে তার স্বামীর আগমনের অপেক্ষায়। এই কয়েকদিনে লোকটা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। সেই প্রথম দিনের পর থেকে এই অবধি প্রতিদিনই সে রাত হইলে না খেয়ে অপেক্ষা করে বসে থাকে আফতাবের অপেক্ষায়। অনেকবারই ভেবেছে অপেক্ষা করবে না, সে ওই পুরুষের জন্য আগে ভাগে খেয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু মন সায় দেয়নি তার। মন আর মস্তিষ্কের যুদ্ধে বারবারই জিতে গেছে মন। সে না খেয়ে অপেক্ষা করছে আফতাবের আসার। প্রতিদিনের মতো কলিং বেল বাজতে দরজা খুলে দিল নৈরিতা। ঘরের ভেতরে ঢুকতেই বলল, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। আফতাব কথা বাড়ালো না, বাধ্য ছেলের মতো হাত মুখ ধুয়ে খেতে বসলো। নৈরিতাও খাবার প্লেট নিয়ে বসলো তার মুখোমুখি। আফতাব খেতে খেতেই বলল,
জামা কাপড় প্যাকিং করে রেখো, আমাদের গ্রামে যেতে হবে আগামী পরশু। হঠাৎ গ্রামে যাওয়ার কথায় ভ্রু কুচকালো নৈরিতা। বলল, হঠাৎ গ্রামে যেতে হবে কেন? কোনো অনুষ্ঠান আছে সম্ভবত, যদিও আমি জিজ্ঞেস করিনি কি অনুষ্ঠান। বাবা মা বলল তোমাদের সবাইকে নিয়ে যেতে। বাবা সম্ভবত আঙ্কেলের কাছে কল করেছে। নৈরিতা দ্বিরুক্তি করল না আর। গ্রামে যাওয়ার খবরে উল্টো খুশি হলো সে। কতদিন পর এই যান্ত্রিক কোলাহলপূর্ণ স্থানটা ছেড়ে একটু নীরব স্থানে ঘুরতে পারবে। তাছাড়া গ্রাম তার ভালো লাগে বেশ। গ্রামের ছায়াঘেরা পরিবেশ, স্নিগ্ধ শীতল সতেজ বাতাস বরাবরই যেন ডেকে চলে নৈরিতাকে। যাক, অবশেষে একটু দূষণমুক্ত বায়ুতে নিঃশ্বাস নিতে পারবে সে। ভোর হয়েছে, সূর্যটা কেবলই উকি দিয়েছে আকাশের এক কোণে। মাঝখানে কেটে গেছে গোটা একটা দিন। আজ সকাল সকালই আফতাবদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাদের। বাসার সবার যাওয়ার কথা থাকলেও যাবে শুধু নৈরিতা আর নীরা। নীরব সাহেব ব্যবসার কোনো কাজে আটকে গেছেন, তাই যেতে পারবেন না। রজনী বেগম থেকে যাচ্ছেন স্বামীর সাথে। যেহেতু 7টার মধ্যে বের হওয়ার কথা তাদের, তাই নৈরিতা একটু আগে ভাগেই ঘুম থেকে উঠেছে। আফতাব ঘুমোচ্ছে, নৈরিতাও আর জাগায়নি তাকে। ঘুমোচ্ছে, ঘুমাক, একটু পর তুলে দেয়া যাবে ভেবে ফ্রেশ হতে ঢুকে গেল ওয়াশরুমে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে গোসল করে বেরিয়ে এলো মেয়েটা। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে 6:15 বাজে গেছে ইতিমধ্যে, কিন্তু আফতাবের ঘুম ভাঙার খবর নেই কোনো। এখনো নাক ডেকে ঘুমোচ্ছে সে। এরপর উঠবে কখন, খাবে কখন, আর তৈরি হয়ে কখন যাবে কখন ভেবে পায় না নৈরিতা। মোছার গামছাটা ভালোভাবে সে চুলে পেঁচিয়ে এগিয়ে গেল আফতাবের পানে। মৃদুকণ্ঠে ডাকতে শুরু করলো আফতাবকে। বলল, শুনছেন, উঠুন, 6:15 বেজে গেছে যে। আফতাব উঠল না, একটু নড়ে চড়েও উঠল না সে। এবার গলার স্বরটা আর একটু বাড়ালো নৈরিতা। বলল, উঠছেন না কেন? এরপর তো দেরি হয়ে যাবে আমাদের। আফতাব এবারও উঠল না, একটু নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল সে। নৈরিতার মেজাজ বিগড়ালো, কিছুটা চিড়লিয়ে সে ডাকলো আফতাবকে। বলল, উঠছেন না কেন? পরশু থেকে 7টায় বের হব বলে মুখে ফেনা তুলেছেন, এখন উঠছেন না কেন? নৈরিতার চিৎকারে লাফিয়ে উঠে বসল আফতাব। সকাল সকাল চোখের সামনে নৈরিতার ক্রোধিত মুখশ্রী দেখে কপাল কুচকালো সে। আফতাবকে উঠে বসতে দেখেই নৈরিতা আবার বলল, কয়টা বাজে দেখেছেন? এখনো পড়ে ঘুমাচ্ছেন? গ্রামে না যাওয়ার পরিকল্পনা করেছেন নাকি? আফতাব ভ্রু কুচকে নৈরিতার কথাগুলো বোঝার চেষ্টা করলো। কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়ল আবার। নৈরিতা তেতে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আপনি আবার ঘুমাচ্ছেন কেন? সকাল 7টায় না আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হব? ইতিমধ্যে 6:30-এর বেশি বেজে গেছে, তাড়াতাড়ি উঠুন। আফতাব চোখ বন্ধ রেখেই উত্তর দিল, আমি কি তোমাকে একবারও বলেছি আমরা সকাল 7টায় রওনা হব? নৈরিতা অবাক হলো, কি বলছে এই লোক? কারো তো ফোন ও বাড়ির লোকদের একদম হুঁশিয়ারি সংকেত দিয়ে দিল যাতে 7টার পর 1 মিনিটও দেরি না হয় কারো। এখন বলছে 7টায় বের হওয়ার কথা সে বলেইনি। নৈরিতা অবাক হলো। আপনি কালও তো ফোনে আয়ানকে বললেন 7টার 1 মিনিট কারো দেরি হলেও নাকি তার গাড়িতে জায়গা হবে না, তাকে গাড়ির চাকার সাথে বেঁধে নিয়ে যাবেন গ্রামে। তা ওদের বলেছি। তোমাকে বলেছি কি? মানে কিছু না। সকাল সকাল এই হাসির মতো প্যাক প্যাক করো না তো, ঘুমাতে দাও একটু। নৈরিতাও আর কথা বাড়ালো না, আর ডাকলো না আফতাবকে। যা খুশি করুক এই লোক, তার কি। কিন্তু ঠিক 7টা বাজতে তাদের বাড়ির দরজায় এসে রবিন সাহেব, জাকিয়া বেগম, আয়ান, আনিকা বাড়ির গাড়ি নিয়ে হাজিরও হলেন। আফতাবের ঘুম থেকে ওঠার নামগন্ধ পাওয়া গেল না কোনো। সবাই অনেকবার ডাকলেও উঠল না সে। শেষে বিরক্তি ভঙ্গিতে বলল, যাব তো, আমরা দুটো গাড়িতেই, তোমরা একটা চলে যাও, আমরা পরে আমার বাড়িতে চলে আসব। ছেলের এমন কাণ্ডে রবিন সাহেব ক্রোধিত হলেও প্রকাশ করলেন না। হাজার হলেও এটা তার ছেলের শ্বশুর বাড়ি। এখানে বসে ছেলের সাথে বাবার ঝামেলা করা মোটেও শোভা পায় না।
তাই তিনি মেনে নিলেন ছেলের কথাই। তাদের নিজস্ব বাড়ির গাড়িতেই উঠে বসলেন সবাই। নীরাকে পরের গাড়িতে নৈরিতার নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বললেও বাদ সাধল আয়ান। সে অনুরোধ করল নীরাকে তাদের সাথে দেওয়ার জন্য, আর নীরাও আয়ান এবং আনিকার সাথে যাওয়ার জন্যই আগ্রহ প্রকাশ করছিল, তাই নৈরিতা আর বাধা দেয়নি। নীরাকেও পাঠিয়ে দেওয়া হলো প্রথম গাড়িতে সবার সাথে। শুধু বাকি রইল আফতাব এবং নৈরিতা। প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা। নীল রঙা একটা শাড়ি পরেছে আজ নৈরিতা। হালকা মেকআপের আবরণে নিজের মুখশ্রী ঢেকে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। চুলগুলো ঢিলে ঢালা খোপায় আটকে দিয়েছে। শাড়ির সাথে মিলিয়ে হালকা পাতলা গহনাও পরেছে আজ। সব মিলিয়ে মেয়েটাকে সুন্দর লাগছে আজ, যেন পরিপূর্ণ কোনো এক নারী মনে হচ্ছে। সকাল সকাল উঠে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেজেগুজে বসে থাকলেও আফতাবের ঘুম ভাঙার কোনো নাম নেই। সে ঘুম থেকে উঠতে উঠতে সেই সকাল 10টাই বাজলো। এত দেরি করে উঠেও যেন কোনো তাড়া নেই লোকটার। ধীরে সুস্থে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তৈরি হতে শুরু করলো আফতাব। সবাই চলে গেলেও আফতাবের গা গরম না দেখে ভ্রু কুচকালো নৈরিতা। বলল, আপনার মনে কি চলছে বলুন তো? আপনি কি গ্রামে না যাওয়ার পরিকল্পনা করছেন নাকি? সেরকম হলে তাও তো বলবেন, আমি আঙ্কেল আন্টির সাথে চলে যেতাম। নৈরিতার কথা শুনে কপাল কুচকালো আফতাব। বলল, আন্টি আঙ্কেল কারা? উনারা তোমারও মা বাবা হয় এখন? নৈরিতা কিছুটা অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, ওই তো হলো, আমি ওনাদের সাথে চলে যেতাম। আফতাব কপাল সমান করলো। ড্রেসিং টেবিলের সামনে থেকে কালো বেল্টের ঘড়িটা হাতে নিল। সেটা পড়তে পড়তে বলল, ওনাদের সাথে যাব না বলে সকাল থেকে মটকা মেরে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম, আর তুমি কিনা বলছো তাদের সাথে চলে যেতে? আফতাবের কথা শুনে অবাক হলো নৈরিতা। বলল, আপনি ঘুমের ভান ধরেছিলেন? কেন? আফতাব এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো নৈরিতার পানে। ভাবলেশীন ভাবে বলল, বিয়ের পর আমাদের প্রথম জার্নিতে আমি কোনো কাবাব মে হাড্ডি চাচ্ছিলাম না। নৈরিতা বলল না আর কিছুই। হতবাক হয়ে শুধু তাকিয়ে রইল আফতাবের পানে। এই লোক এর জন্য সেই সকাল থেকে মটকা মেরে বিছানায় পড়েছিল। যাক, এর জন্যই যখন ঘুমের ভান ধরে শুয়েছিল তখন বিষয়টা আগেই বলে রাখতে পারত, তাহলে সেও ধীরে ধীরে ঘুম থেকে উঠে তৈরি হতো। সেই সাত সকালে ঘুম থেকে উঠে তৈরি কেন হবে? নৈরিতা রেগেমেগে বলতে চাইল, কিন্তু তাকে থামিয়ে দিল আফতাব। বলল, এই মুহূর্তে আমি তোমার সাথে ঝগড়া করতে ইচ্ছুক নই। দেরি হয়ে যাচ্ছে আমাদের, চলো। কথাটা বলেই আর সময় ব্যয় করল না সে। নৈরিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেল আফতাব। নৈরিতা আর কি করার, সেও পিছু পিছু বেরিয়ে এলো আফতাবের। আফতাব গাড়ির সামনের দরজা খুলে দিল। নৈরিতা উঠে বসলো গাড়ির সেখানে। ব্যাগগুলো ঠিক স্থানে রেখে আফতাব গিয়ে বসলো ড্রাইভিং সিটে। অতঃপর খানিকক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট করলো সে। মুহূর্তেই সাই সাই করে এগিয়ে গেল তারা। কোলাহলপূর্ণ শহর ছেড়ে একটু গ্রামের দিকে যেতেই নৈরিতা তাকালো আফতাবের পানে। বলল, জানালাটা একটু খুলে দিন না। ষড়ঋতুর দেশ, ঋতুচক্রের পরিক্রমায় এখন হেমন্তকালের চর্চা চলছে। বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে হালকা পাতলা। গাড়ির জানলা খুলে দিলে বাতাস এসে হয়তো ঠান্ডা লাগবে বেশি, তাই জানলাটা খুলতে চাইল না আফতাব। বলল, না, জানালা খুললে ঠান্ডা লাগবে তোমার। নৈরিতা মানল না। আফতাবের বক্তব্য আবদারের সুরে বলল, লাগবে না, দিন না একটু খুলে। আফতাব ফেলতে পারল না নৈরিতার আবদার। গাড়ির জানলার কাঁচ নামিয়ে দিল সে। মুহূর্তেই হু হু করে বাতাস প্রবাহিত হতে শুরু করলো। চকচক করে উঠল নৈরিতার চোখ জোড়া। আনন্দের ঝিলিক দেখা গেল মেয়েটার মুখ জুড়ে। হাত উঁচিয়ে নৈরিতা খুলে দিল ঢিলে ঢালা খোপাটা। লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ল তার পিঠ জুড়ে। বাইরে বাতাসে উড়তে শুরু করলো চুলগুলো।
নৈরিতা পরম আবেশে বন্ধ করে নিল চোখ জোড়া। নিঃশ্বাস নিতে শুরু করলো ধুলোবালিহীন নির্মল বাতাসে। আফতাব আর চোখে তাকালো নৈরিতার পানে, থমকে গেল যেন। উড়ন্ত খোলা চুলে শাড়ি পরিহিত নৈরিতাকে দেখে যেন আফতাবের হৃদস্পন্দন বেড়ে গেল অসম্ভব গতিতে। আর একটু হলেই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে তার। ঢোক গিলল সে, হুট করেই থামিয়ে দিল গাড়িটা। হঠাৎ এভাবে গাড়ি থেমে যাওয়ায় কিছুটা অবাক হলো নৈরিতা। এভাবে গাড়ি কেন থামিয়ে দিল? কি হয়েছে কি? কিছু হয়েছে কি? বন্ধ চোখ জোড়া খুলে আশেপাশে তাকালো মেয়েটা। অস্বাভাবিক কোনো কিছুই নজরে এলো না তার। অতঃপর পাশ ফিরে তাকালো সে। উদ্যত হলো আফতাবকে তার গাড়ি থামানোর কারণ জিজ্ঞাসা করতে, কিন্তু আফতাবের চোখে চোখ পড়তেই থমকে গেল সে। কেমন নেশালো ব্যাকুল লোকটার চোখ জোড়া। চোখটা ধক করে উঠল নৈরিতার। এই দৃষ্টির মানে বুঝতে নৈরিতার বেশি সময় লাগলো না তার। ঢোক গিলল মেয়েটা। আফতাবের দিক থেকে দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে শুধালো, গাড়ি থামালেন কেন হঠাৎ? আফতাব উত্তর দিল না কোনো। গাড়ির কাজটা তুলে দিল। কিঞ্চিত এগিয়ে এলো নৈরিতার পানে, নিজের এক হাত বাড়িয়ে চেপে ধরল মেয়েটার নরম কোমল সুডৌল কোমরটা। সর্বাঙ্গ যেন বিদ্যুৎ খেলে গেল নৈরিতার। কেঁপে উঠল মেয়েটা, কম্পিত কণ্ঠে বলল, কি করছেন এই মাঝ রাস্তায়? ছাড়ুন। আফতাব ছাড়ল না, উল্টো নিজের পুরুষালী শক্ত বল প্রয়োগে টেনে নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটার ছোট্ট নমনীয় দেহটাকে। নৈরিতা আড়ষ্ট হলো। আড়ষ্ট ভঙ্গিতেই বলতে চাইল কিছু, কিন্তু পারল না। তার আগেই তার ওষ্ঠের দ্বার বন্ধ করে দিল আফতাব। মেয়েটার নরম উষ্ণ ওষ্ঠজোড়া নিজের শুকনো ওষ্ঠের আয়াত্তে নিয়ে নিল সে। পরম যত্নে নিজের ওষ্ঠদ্বয়ের প্রবল ঘর্ষণে পিষ্ট করতে শুরু করলো মেয়েটার নরম ঠোঁটজোড়া। আকস্মিক ঘটনায় কিছুটা হকচকালো নৈরিতা। কেঁপে উঠল তার বক্ষকুল। দুহাতে ঠেলে সরাতে চাইল আফতাবকে। আফতাব সরল না এক চুলো। উল্টো তার কার্যে বাধা দেওয়ায় নিজের বাম হাতটা বাড়িয়ে চেপে ধরল নৈরিতার ছোটখাটো নরম দুটো হাত। সময়ের সাথে সাথে আফতাব বাড়ালো তার ওষ্ঠদ্বয়ের ঘর্ষণের প্রবলতা। দুই জোড়ার ওষ্ঠের ঘর্ষণে কেমন নেতিয়ে পড়ল নৈরিতা। আফতাবকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি যেন আর সে খুঁজে পেল না নিজের ভেতরে। আজ আর তার বাধা দিতেও ইচ্ছে হলো না তার স্বামী নামক এই পুরুষ। তাই আর আফতাবের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা না চালিয়ে পরম আবেশের চোখ জোড়া বন্ধ করে নিল নৈরিতা। উপভোগ করতে শুরু করলো আফতাবের মাতাল স্পর্শ। প্রায় মিনিট পাঁচেক পর আফতাব ছেড়ে দিল নৈরিতার ওষ্ঠজোড়া। তবে তাকে ছাড়ল না। নিজের থেকে ঠোঁট থেকে কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল। ঠোঁট ছেড়ে কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল নৈরিতার লজ্জালু নাজুক মুখশ্রীর পানে। অতঃপর একটু ঝুঁকে হুট করেই কামড়ে দিল নৈরিতার নাকটা। ব্যথায় আহ করে ধ্বনি তুলল মেয়েটা। অজান্তেই হাত দিল নাকের ডগায়। হাসলো আফতাব। মৃদ কোমল কণ্ঠে বলল, এটা তোমার শাস্তি। এই মাঝপথে চুল খুলে আমাকে পাগল করার শাস্তি এটা। আফতাবের কথার প্রেক্ষিতে উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না নৈরিতা। এমনিতেই লজ্জায় কেমন নেতিয়ে পড়েছে মেয়েটা, আবার উত্তর কি দেবে সে? আফতাব বুঝল মেয়েটার লজ্জা। এক হাতে নিজের বক্ষের সংস্পর্শে আগলে নিল সে নৈরিতাকে। অন্য হাতে গাড়ি স্টার্ট করে ধীরে সুস্থে আবারও গাড়ি চালানো শুরু করলো সে। রাত নেমেছে ধরণীতে। চারদিকে যেন আধারের ঘন ঘটা গ্রাম হওয়ায় এই আধারের হানা সম্ভবত একটু বেশি। চারিদিকে জনমানবের সমাগম শোনা যাচ্ছে না তেমন। হয়তো সন্ধ্যা হতেই ঘরে ফিরে দাঁড় দিয়েছে তারা। কয়টা আর বাজে? এই 7টা কি 8টা? এর মধ্যেই যেন এই গ্রামের পরিবেশ মনে হচ্ছে মধ্যরাতে চলে এসেছে। নৈরিতাকে নিয়ে আফতাব কেবলই তাদের গ্রামের বাড়িতে এসেছে। বাড়ির সামনে গাড়িটা থামাতেই গাড়ি থেকে নেমে পাশে দাঁড়ালো নৈরিতা। তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বাড়িটার দিকে। অবাক হলো সে।
এ যেন কোনো পুরনো আমলের রাজপ্রাসাদ। অন্ধকারে ততটা বোঝা না গেলেও বাড়িটা যে বেশ, তা বুঝতে বাকি রইল না তার। মেয়েটা এক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো বাড়িটা। নৈরিতার বাড়ি দেখার মাঝেই ব্যাগ লাগেজ নিয়ে তার পাশে এসে দাঁড়ালো আফতাব। বলল, ভিতরে চলো। ধ্যানচ্যুত হলো নৈরিতা, অস্ফুট কণ্ঠে বলল, আফতাব সম্মুখে হাঁটা শুরু করলে নৈরিতাও তার পিছু পিছু এগিয়ে যেতে শুরু করলো ভেতরের দিকে। কিন্তু ঘরের ভেতরে পা বাড়াতেই বাধা প্রদান করা হলো তাকে। একজন মধ্যবয়সী ভদ্রমহিলা বরণডালার হাতে বেশ হাস্যোজ্জ্বল মুখশ্রীতে এগিয়ে এলো তার দিকে, বরণ করলো তাকে এবং আফতাবকে। নৈরিতা পূর্ণ দৃষ্টিতে তাকালো সে মধ্যবয়স্ক মহিলার পানে। বয়সের ভারে চামড়া কিছুটা কুঁচকে গেছে, তবে দাঁতগুলো অক্ষত আছে এখনো। সারা শরীরে সোনালি রঙা গহনার দ্বারা ভরপুর। মহিলা যে বেশ রুচিসম্পন্ন তা বোঝা যাচ্ছে তার পোশাক আশাকেই। কিন্তু কে এই মহিলা? আগে দেখেছে বলে তো মনে হচ্ছে না। অবশ্য দেখবেই বা কিভাবে? সে শুধুমাত্র আফতাবের ভাই বোন, মা বাবা এবং গুটি কয়েক আত্মীয় স্বজনকে চিনে, সবাইকে তো আর চিনে না। তাদের বিয়েটাও কিছুটা ঘরোয়া পদ্ধতিতে সম্পন্ন হওয়ায় তেমন আত্মীয় স্বজনের তোড়জোড় ছিল না। খানিক সময় নিয়ে নৈরিতাকে বরণ সম্পন্ন করলো ওই মধ্যবয়স্ক নারী। বললেন, নৈরিতা আস্তে ধীরে ভেতরে গেল। মহিলাটি একটু এগিয়ে এলেন তার পানে, মেয়েটার গালে হাত দিয়ে বললেন, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। আমাদের আরাফাতের পছন্দ আছে বলতে হবে। নৈরিতা সৌজন্যতার খাতিরে হাসল একটু, কিন্তু এই ভদ্রমহিলার পরিচয় জানার জন্য বেশ উদ্গ্রীব হয়ে উঠেছে তার মন। নতুন বউ হয়ে আপনি কে? আপনার পরিচয় কি? হুট করে এ ধরনের প্রশ্ন করাও যাচ্ছে না। মহিলাটি হয়তো বুঝতে পারলেন নৈরিতার মনের কথা। তিনি হেসেই বললেন, আমি তোমার বড় চাচি শাশুড়ি। একটু অসুস্থ থাকায় তোমার আর আরাফাতের বিয়েতে যেতে পারিনি, তাই তোমার সাথে দেখা হয়নি। নৈরিতা সালাম করল তার চাচি শাশুড়ি সহ মুরব্বি ধাঁচের সকলকে। অতঃপর তাকে পাঠিয়ে দেয়া হলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। অতঃপর হাসি মুখে বাড়ির ভেতরে ঢোকার অনুমতি দিল। সব ঠিকঠাকই ছিল, কিন্তু শেষে বিপত্তি বাঁধল ঘুমোতে গিয়ে। আফতাব এবং নৈরিতার দেরি দেখে তাদের দুজনের আলাদা রুমে ঘুমানোর ব্যবস্থা করা হয়নি কোনো। আজকের মতো নৈরিতাকে বাড়ির অন্য মেয়েদের সাথে এবং আফতাবকে অন্য ছেলেদের সাথে ঘুমানোর জন্য বলা হয়েছে। কাল তাদের জন্য ব্যবস্থা করা হবে কোনো। আফতাব মনে মনে ফুঁসে উঠল ভীষণভাবে। তারা দেরিতে এসেছে এমন তো নয় যে সে আসবে না, তাই বলে তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে না। আরও তাদের আসার কথা শুনলেই তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা উচিত ছিল, কারণ তারা নতুন বিয়ে করেছে। আফতাব বেশ বুঝতে পারছে এর পেছনে তার গুণধর বাবা রবিন সাহেবের সূক্ষ্ম সুয়ের মতো সুচালো হাত দুটো রয়েছে। সকালে আফতাব নিজে 7টার কথা বলে সবাইকে পাঠিয়ে দিয়ে পরে পরে ঘুমিয়েছে। তারই প্রতিশোধ নিচ্ছে বাবা। আফতাব ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল তার বাবার দিকে। দরজাটা খোলাই ছিল। আফতাব উকি দিল। ঘরের ভেতরে দেখল তার বাবা বেশ আয়েশ করে বসে আছে বিছানার চাদরের ওপরে। আফতাব রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আসবো? ছেলের কণ্ঠস্বর শুনে তার দিকে তাকালেন রবিন সাহেব। থমথমে কণ্ঠে বললেন, এসেই তো পড়েছ, আর অনুমতি দিচ্ছ কেন? আফতাব রুমের ভেতরে ঢুকে তাকালো চারিদিকে, অতঃপর বলল, বাহ, বুড়ো বয়সেও দেখছি বউকে নিয়ে আলাদা রুমের শখ তোমার গেল না। ছেলের আলাদা রুম কেড়ে নিয়ে নিজে বউ নিয়ে এখনো আয়েশ করার ফোন দিয়ে আসছো। ছেলের এমন নির্লজ্জ কথায় যেন কান গরম হলো রবিন সাহেবের। ফুঁসে উঠলেন তিনি, দাঁতে দাঁত চেপে বললেন, চুপ করো বেয়াদব ছেলে। তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো কি? বাবা হই আমি, তোমার বাবা। আফতাব এবার সরু দৃষ্টিতে তাকালো বাবার পানে, তাচ্ছিল্য স্বরে বলল, সেই সম্পর্ক তো তুমি মনে রাখোনি, তাহলে কি আর বাবা হয়ে হিংসে করতে পারতে আমাকে? তোমার ওই গোল গোল আলুর মতো চোখ দিয়ে
কুদৃষ্টি নিক্ষেপ করতে পারতে আমার আর আমার একমাত্র বউয়ের মোহব্বতে? রবিন সাহেব অগ্নিদৃষ্টিতে তাকালেন ছেলের পানে, কটমট করে বললেন, মুখ সামলে কথা বলো বাদর ছেলে। কার সাথে কি বলছো তুমি? বলেছি, বেশ করেছি। তুমি কেন আমার বউ আর আমাকে আলাদা করার মতো এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছ? তাই এইটুকু তোমার প্রাপ্য বাবা। দাঁতে দাঁত চাপলেন রবিন সাহেব, বললেন, তাহলে আমিও যা করেছি বেশ করেছি। গতকাল আমাদের সাতটা বলে নাজেহাল করে নিজে পরে পরে ঘুমিয়েছ 10টা পর্যন্ত, আর গ্রামের বাড়িতে এসে পৌঁছেছ এই রাতে। তাই এটা তোমার শাস্তি। আমি সজ্ঞানে এবং ভদ্রভাবে তোমার শাস্তি মাথা পেতে নিতে অস্বীকার করছি। সে তুমি স্বীকার করো আর অস্বীকার করো, শাস্তি তো তোমাকে নিতেই হবে। আফতাব এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাবার পানে, বলল, দেখো বাবা, যা করেছো করেছো। এখন এই রুমটা আমাদের আজ রাতের জন্য ছেড়ে দাও তো। রবিন সাহেব অবাক হলেন, অবাক কণ্ঠেই বললেন, আমার রুম আমি ছাড়বো কেন? আশ্চর্য। তুমি বুড়ো হয়ে গেছো বাবা। এই বুড়ো বয়সে তোমার কাছ থেকে আমরা কোনো ভাই বোনের আশা করছি না, কিন্তু তুমি নিশ্চয়ই আমার থেকে নাতি নাতনির আশা করছো। তাছাড়া নিজের তরুণ ছেলের বউকে ষড়যন্ত্র করে আলাদা রেখে নিজে বউ নিয়ে এই বুড়ো বয়সে আলাদা রুমে রং তামাশা করবে, তা তো হবে না। একটু তো শরম করো। রবিন সাহেব হতবাক, ছেলের এ কেমন নির্লজ্জতা, বাবার সম্মুখে কেমন কথা বলতে হয় সে বোধ জ্ঞান কি হারিয়েছে। মনে মনে ফুঁসে উঠলেন রবিন সাহেব, বললেন, সি বাবার সামনে কিভাবে কথা বলছো তুমি? লজ্জা শরম কি সব গুলিয়ে খেয়ে ফেলেছো? আমি তো খেতে চাইনি। তুমি আমাকে বউ ছাড়া করার মতো এক ঘৃণ্য ষড়যন্ত্র করে লজ্জা শরম গুলে খেতে বাধ্য করেছো। তেতে উঠলেন রবিন সাহেব, ক্রোধিত কণ্ঠে বললেন, দূর হও আমার চোখের সামনে থেকে, তোমার মুখ দেখতে চাইছি না আমি। আফতাব ভেঙচি কাটল, বলল, তোমাকে আমার এত সুন্দর সুদর্শন মুখ দেখানোর আমারও কোনো ইচ্ছে নেই। তুমি আর মা আমাদের আজ রাতের জন্য এই রুমটা ছেড়ে দাও। আমিও তোমার চোখের সামনে থেকে দূর হচ্ছি। তাতে দাঁত চাপলেন রবিন সাহেব, বললেন, দেব না। কি করবে তুমি? কিঞ্চিত সময় নিয়ে ভাবল আফতাব, অতঃপর বলল, দেবে না তো ঠিক আছে, আমি এখনই মাকে ডেকে বলবো। আমি যখন ফিরেছি তখন রাতের আধারে তোমাকে দেখেছি ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনা খালার সাথে একাকী কথা বলতে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।